আচ্ছা প্রীতি, তুমি তো সাহিত্যিক, তাই না? বলো তো, সবুজ রঙের কোনো বিশেষণ ব্যবহার করা যেতে পারে? ধরো, যেমন আছে টকটকে লাল, কুচকুচে কালো, এরকম। হ্যাঁ, আমি একটু ভেবে বলি। দেখো ভাইয়া, এরকম কিছু আছে বলে তো মনে নেই। হ্যাঁ, তবে কটকটি সবুজ এই বিশেষণটা ব্যবহার করা যেতেই পারে। তবে এই সবুজ কিসের কাজে লাগে এবং তার পেছনে কী বা রহস্য লুকিয়ে আছে, সেটা জানতে হলে অবশ্যই শুনতে হবে আজকের গল্প সবুজ রহস্য। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো সে মূল্যবান কমেন্টটা একেবারেই করতে ভুলবেন না বন্ধুরা। সঙ্গে থাকুন আর সঙ্গে রাখুন রহস্য আর রোমাঞ্চে টিমকে নমস্কার। সম্মুখে তো খুন মুখ খোলেনি, এইবারই খুলল, বলল, অর্থাৎ মার্ডারটা আপনাদের নাকের ডগাতেই হয়েছে, কেমন? প্রশ্ন শুনে শ্যামজি একটু হকচকিয়ে গেলেন। তারপর বললেন, আমি বুঝতে পারছি না আপনি ঠাট্টা করছেন কিনা। অবশ্য ঠাট্টাও যদি করেন আমার কিছুই বলার নেই। হ্যাঁ, মার্ডারটা একেবারে এক্সিবিশন হাউসের মধ্যেই হয়েছে। এবং এটাও একটা ক্রাইম এক্সিবিশন। হ্যাঁ, ঠিকই বলেছেন। আর পুলিশ বিভাগ থেকে এই ক্রাইম এক্সিবিশনের আয়োজন করা হয়েছিল, তাই না? একদম ঠিক বলেছেন সমকবাবু। সমক তার টিন থেকে একটা সিগারেট ধরে নিল। তারপর টিনটাকে সামনে এগিয়ে দিয়ে বলল, শ্যামজি, আমি ঠাট্টা করছি না। পুলিশের সঙ্গে আমার সম্পর্কটা ঠিক ঠাট্টা তামাশা নয়। তবু যে এত খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করছি তার কারণ কয়েকটা ব্যাপারে আমি একেবারে নিঃসংশয় হতে পারছি না, এবং সেই জন্যই আমি আশা করব যে ঘটনার বিবরণটা আপনি গোড়া থেকেই এবং একবারে বলবেন। আপনার আপত্তি নেই তো? শ্যামজি বললেন, কিছু মাত্রই নয়, কিন্তু তার আগে এক কাপ চা খাওয়ান দেখি। চা এলো। নিঃশব্দে চা খেলাম আমরা। তারপর শ্যামজি আবার গোড়া থেকে তার গল্প বলতে শুরু করলেন। শ্রোতারা এই স্থানকাল পাত্রের একটা আভাস দিয়ে রাখা দরকার। স্থান হলো পশ্চিম ভারতের একটি প্রধান শহর। কাল হলো নভেম্বর সন্ধ্যা। পাত্র সমক, শ্যামজি এবং আমি। না, সমক সেনকে আমি প্রাইভেট ইনভেস্টিগেটর বলতে পারি না। পেশায় সে অধ্যাপক। এখানকার একটি কলেজে সে দর্শন শাস্ত্র পড়ায়। তবে অবসর সময়ে সে অপরাধ বিজ্ঞান নিয়ে কিছু নাড়াচাড়া করে থাকে। ইতিপূর্বে গুটি কয়েক মার্ডার কেসের কিনারা করতে সেখানকার পুলিশকে কিছু সাহায্যও করেছে। তা নইলে কি আর শ্যামজি আজ এখানে চলে আসেন? শ্যামজির পুরো নাম শ্যামনন্দন শাস্ত্রী। তিনি এখানকার পুলিশ বিভাগের একজন মাঝারি অফিসার। আর পড়ে রইলাম আমি। আমার পরিচয় আর কি দেব? সুবিখ্যাত লেখক পৃথ্বীজিৎ দত্ত যদি আজ আত্মপরিচয় ঘোষণা করতে হয়, তবে তার চাইতে শোকাহত ব্যাপার আর কি হতে পারে বলুন তো? সে যাক, সমক আমার ঘনিষ্ঠ বন্ধু। তাকে নিয়ে অনেকগুলো বই আগেও রচনা করেছি আমি। তার অনেক রোমাঞ্চকর কাহিনী ইতিপূর্বে আপনারা অনেক শুনেওছেন। যাক সে কথা, আবার ঘটনায় ফেরা যাক। শ্যামজি এবার চায়ের কাপটা নামিয়ে রেখে বললেন, আপনি জানেন যে পুলিশ বিভাগ থেকে ফি বছরই এই শহরে একটা ক্রাইম এক্সিবিশনে আয়োজন করা হয়েছিল। এক্সিবিটগুলোও নানা রকমের হয়ে থাকে। ডাকাতি, রাহাজানি, গুন্ডামি ইত্যাদি ব্যাপারে সেসব অপরাধীর নাম এখন প্রায় কিংবদন্তি পরিণত হয়েছে। সেই এক্সিবিশনে তাদের ফটোগ্রাফি তো থাকেই, তাছাড়া থাকে অসংখ্য রকমের অস্ত্রশস্ত্র। বলা বাহুল্য, এই অস্ত্রশস্ত্রগুলো প্রায় প্রত্যেকটিরই কিছু না কিছু একটা ইতিহাস আছে। বিখ্যাত ডাকাত কদম সিংয়ের কোমর থেকে যে তলোয়ার ঝুলত, কিংবা ধরুন এই প্রসিদ্ধ পকেটমার বিল্লু খাঁ যে কাঁচি ব্যবহার করত, কিংবা দি গ্রেট র্যান্ডলফ ব্যাংকের ডাকাতির সময় মুখোশধারী দস্যুরা যে স্টেন গান ব্যবহার করেছিল,
সে সমস্ত কিছু এক্সিবিট হিসেবে দেখানো হয়ে থাকে এই এক্সিবিশনে। কিন্তু না, তলোয়ার কিংবা কাঁচি কিংবা স্টেন গান কিংবা বলতে পারেন চিমটের কথা আমি এখানে বলতে আসিনি। আমি বলতে এসেছি একগাছা দড়ির কথা। এবারকার সেরা এক্সিবিট ছিল এই একগাছা দড়ির। 1 মিনিট চুপ করে রইলেন শ্যামজি। তারপর ধীরে ধীরে বললেন, মিস্টার সেন, 150 বছর আগে যার দৌরাত্ম্য ছিল সীমাহীন, যার দাপটে শাহী সড়ক দিয়ে কেউ হাঁটতে পারত না, সেই দিলওয়ার খান নাম আপনি শুনেছেন কিনা আমি জানি না। এই দড়িগাছা কিন্তু কারণ নয়, ওই দিলাবার সিংয়েরই। দিলাবার ছিল দস্যু রাজ। সিল্কের একটা সরু লিকলিকে দড়ি, তাই দিয়ে সে যে কত মানুষকে ফাঁসি চড়িয়েছে তা বলে গুণে শেষ করা যায় না। মিউটিনিরাও প্রায় বছর 40 আগে, আনুমানিক 1820 সালে তার মৃত্যু ঘটে। মৃত্যুটাও ঈশ্বর রহস্যময়। কেউ বলে অসুখে ভুগে মারা গেছে, আবার কেউ বলে তারই এক সাংরেদ নাকি ওই রশ্মির, ওই দড়ির দ্বারাই তাকে আত্মহত্যা করিয়েছে। সে যাই হোক, দিলাবারের মৃত্যুর পর এহাত ওহাত ঘুরে সেই ভয়ঙ্কর দড়িগাছা শেষ পর্যন্ত 1890 সালে কিভাবে পুলিশ কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছায় তা যদি জানতে চান তাহলে দয়া করে কর্নেল রাউডল্যান্ডের মাই ডেজ অফ ইন্ডিয়া এই বইখানা একবার পড়ে দেখবেন। আপাতত জেনে রাখুন, এবারকার ক্রাইম এক্সিবিশনে এই দড়িগাছাই ছিল আমাদের সেরা এক্সিবিট, এবং এই দড়িগাছাই আরও একটি মনুষ্য জীবনের সমাপ্তি ঘটিয়েছে। সমব্বরী, কোথায় হচ্ছিল আপনাদের এক্সিবিশন? বরাবর যেখানে হয়, পুলিশ ক্লাবে। শুনে 1 মুহূর্ত চুপ করে রইল সমক। তারপর বলল, পুলিশ ক্লাবের বাড়িটা আমি দেখেছি, কিন্তু ভেতরে যাইনি। সুতরাং আমি খুব খুশি হব যদি আপনার বাড়িটা সম্বন্ধে একটা নিখুঁত বর্ণনা যদি আমাকে দিতে পারেন। বর্ণনার বিশেষ কিছু নেই মিস্টার সেন। সামনে একটা বড় ঘর, তার ঠিক পিছনে আরেকটা ওই মাপেরই একটা ঘর, তারপর বারান্দা। বারান্দার পেছনে আরও একটা ঘর আছে, তবে সেটা অনেকটাই ছোট, এবং ছোট সেই ঘরটাতে এবারে আমরা একটা এক্সিবিশন রেখেছিলাম। আমরা ওই একটি মাত্র এক্সিবিশন রেখেছিলাম ওই ছোট্ট ঘরটাতে। অর্থাৎ সিল্কের দড়ি গাছে রেখেছিলেন, তাই তো? একদম ঠিক বলেছেন সমকবাবু। আর কিছু ছিল না? 1 মুহূর্ত ভেবে শ্যামজি বললেন, না, ছিল দিলওয়ার খায়ের হাতে আঁকা একটা ছবি। বলা বাহুল্য, ফটোগ্রাফি নয়। দিলওয়ার খাঁর সম্পর্কে যেসব গাল গল্প আর তার বিবরণ সম্বন্ধে জানা যায় তা থেকে একটা আর্টিস্টকে দিয়ে আমরা একটা ছবি আঁকি। ছোট্ট একটা টেবিলের ওপরে সিল্কের সেই দড়ির পাশে দিলওয়ার খায়ের ছবিটা আমরা রেখে দিই এক্সিবিট হিসাবে। তারপর এই খুন। আচ্ছা, খুনটা কখন হয়েছে? সোমবার বিকালে 4:45। আই সি। কিন্তু আজ তো মঙ্গলবার। আবার চুপ করে রইল সমক। তারপর বলল, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না শ্যামজি। এক্সিবিশন বাড়ি, মানুষজনের ভিড় সেখানে তো লেগেই থাকবে, তার মধ্যে খুন কি করে হওয়া সম্ভব? সেই কথাটাই তো বলছিলাম মিস্টার সেন। এক্সিবিশন তো সারা দিন ধরেই খোলা থাকে, কিন্তু ভিড় সাধারণত 6টার আগে হয় না। তার কারণ অফিস কাচারি এখন এখানে 5:30টায় বন্ধ হয়, আর এক্ষেত্রে খুন হয়েছে মোটামুটি 4:45টার সময়। এক্সিবিশন তখন অনেকটাই ফাঁকা। থাকবার মধ্যে শুধু একজন আছে, আমাদের ওই দারোয়ান। সে ছিল সামনের ঘরে, সেখানেই তার থাকবার কথাও ছিল। বেশ, দারোয়ান কি বলল? তার কথা কোনো ক্লু নেই। সে বলছে যে বিকাল 4:30 নাগাদ 3 জন দর্শক ওই দড়িগাছা দেখতে ভেতরে ঢোকে। 2 জন এসেছিল একসঙ্গে, আর একজন আসে আলাদা। প্রথমে তারা সামনের ঘরটা, মানে যেখানে অস্ত্রশস্ত্র থাকে, সেখানটায় ঘুরে ঘুরে দেখতে থাকে 10 মিনিট। তারপর সেখান থেকে পেছনের ঘরে যায়। তারা ওই ছোট ঘরটার দিকে চলে যাওয়ার পর দারোয়ান হঠাৎ শুনতে পায়
সেই ঘরটা থেকে কিছু ধস্তাধস্তির আওয়াজ আসছে। আচ্ছা, তাই? আচ্ছা দারোয়ান তখনই ছুটি গিয়েছিল মধ্যে? তখনই সে গিয়ে দেখতে পায়, ওহ, সে এক বীভৎস দৃশ্য। মেঝের ওপর টান হয়ে শুয়ে আছে একটা মানুষ, তার গলায় সিল্কের দড়ি, আর আর বাকি দুজন পরস্পর জাপটে ধরে আছে, জাপটে ধরে চেঁচাচ্ছে খুন খুন বলে। বলা বাহুল্য, দারোয়ান তাদের দুজনকেই গ্রেপ্তার করে এবং তারপরই বড় থানায় খবর দেয়। আর ফোন পেয়েই আপনি বড় থানা থেকে পুলিশ ক্লাবে চলে আসেন, তাই তো? একদম ঠিক। কিন্তু অনেক জেরা করেও কে যে খুনি তা আপনি জানতে পারেননি। আর শুধু জেরা নয়, অন্য কিছু ওষুধও আমরা প্রয়োগ করেছিলাম মিস্টার সেন, তাতেও কিছু ফল দেয়নি। দেওশঙ্কর বলছে রঘুবীর খুন করেছে, আবার রঘুবীর বলছে দেওশঙ্কর খুন করেছে। যে দুজনকে গ্রেপ্তার করেছে তাদেরই নাম বুঝি? হ্যাঁ, আর যে মারা গিয়েছে তার? প্রীতম। প্রীতম কি অ্যাগনেসে ছিল নাকি? না সমকবাবু, প্রীতম এসেছিল রঘুবীরের সঙ্গে, আর দেওশঙ্কর এসেছিল একা। বেশ, তার রঘুবীর কি বলছে? বলছে যে ছোট ঘরটার সঙ্গে সে একটা অ্যাটাচ বাথরুম আছে। মিনিট তিনেকের জন্য সে বাথরুমে যায়, ফিরে এসে দেখে প্রীতম ভূমিশয্যায় শুয়ে আছে এবং দেওশঙ্কর পালাচ্ছে। তৎক্ষণাৎ সে দেওশঙ্করকে জাপটে ধরে। বেশ, তা দেওশঙ্কর কি বলছে এখন? দেওশঙ্কর শিখে একই কথা বলছে। সেও বলছে বাথরুমে ঢুকেছিল, এসে দেখে প্রীতম ভূমিশয্যায় শুয়ে আছে আর রঘুবীর পালাবার চেষ্টা করছে। পরে সে জাপটে ধরার চেষ্টা করে। ওই একই কথা, বুঝলেন না? হতাশ ভঙ্গিতে এবার মাথা নাড়লেন শ্যামচি। তারপর বললেন, আশ্চর্য, কাল বিকাল থেকে ক্রমাগত ওই একই কথা বলে যাচ্ছে ওরা দুজন। এ বলছে ও খুন করেছে, আবার ও বলছে এ খুন করেছে। খুনের ব্যাপারে এছাড়া আর একটাও কোনো এক্সট্রা কথা ওরা বলেনি মিস্টার সেন। এবার কি করা যায় বলুন তো? আমি এতক্ষণ চুপ করে বসেছিলাম, কিন্তু আমার পক্ষে নীরব থাকা সম্ভব হলো না। সমকের টিন থেকে একটা সিগারেট ধরিয়ে একগাল ধোঁয়া ছেড়ে আমি বললাম, কিন্তু শ্যামচি, এমনও তো হতে পারে যে রঘুবীর আর দেওশঙ্করের মধ্যে কেউ খুন করেনি। এমনও তো হতে পারে যে তৃতীয় কোনো ব্যক্তি এসে প্রীতমকে খুন করেছে। না পৃথ্বীজিৎ বাবু, এটা সম্ভব নয়। এই জন্যই সম্ভব নয় যে পুলিশ ক্লাবের বাড়িতে ঢোকবার আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। দরজা একটি মাত্র, সামনের দিকে, আর সামনের দরজা আমাদের দারোয়ান তো বসেই আছে। কেউ যদি ওইখানে ঘরে ঢোকার চেষ্টাও করতো বা বেরিয়েও যেত, তাহলে দারোয়ান তো দেখতেই পেত মশাই। এক্ষেত্রে তৃতীয় ব্যক্তির ঢোকা বা বেরোনোর কখনই সম্ভব নয়। করেছে ওদের মধ্যে দুজনের মধ্যে কই একজনই, কিন্তু সেই একজনটা কোন জন, রঘুবীর না দেওশঙ্কর, সেটাই আমি বুঝতে পারছি না। আমি বললাম, আরও একটা অল্টারনেটিভ আছে শ্যামজি। এমনও তো হতে পারে যে ধরুন এই দুজনেই ওরা খুনি, ষড়যন্ত্র করেছিল সম্মিলিত উদ্বেগে প্রীতমকে খুন করবে। না না পৃথ্বীজিৎ বাবু, তাও সম্ভব নয়। রঘুবীর আর দেওশঙ্করের মধ্যে যদি যোগ সাজস থাকতো প্রীতমকে হত্যা করে, তাহলে নির্বিঘ্নে ওরা ঘর থেকে বেরিয়ে যেতে পারত। সেটিও তো স্বাভাবিক, কিন্তু ওরা তো... ও, এরপর আমি একটু ভাবলাম, তারপর বললাম, কিন্তু কিন্তু রঘুবীর আর দেওশঙ্করের মধ্যেই যে একজন খুনি, তাতে তো সন্দেহ নেই। সেই ক্ষেত্রে ওদের দুজনকে আপনি তো ঝুলিয়ে দিচ্ছেন না কেন? দুজনকেই যদি ছুড়িয়ে দেওয়া যায় তাহলে নির্দেশও শাস্তি পাবে বটে, কিন্তু দোষীরও তো শাস্তি পাবে। পৃথ্বীজিৎ বাবু, ঝুলিয়ে দেওয়ার আমি কে বলুন তো? আর তাছাড়া ঝুলিয়ে দেওয়ার মালিক যদি আমি হতুম, তাহলেও ঝুলিয়ে দিতুম না, কেননা আমি হুবার্ট সাহেবের শিষ্য। সাহেব বলেছেন, দোষীকে ছেড়ে দেওয়ার চাইতে নির্দোষকে শাস্তি দেওয়া অনেক পাপের কাজ। না পৃথ্বীজিৎ বাবু, পাইকারি শাস্তি বিধানে আমি অভ্যস্ত নই। ও, তারপর নিস্তব্ধতা। আমি আর কথা বলিনি।
শ্যামজিও কথা বলছেন না। এদিকে সমকও আবার নীরব, করতলে থুতনি রেখে একটু চুপ করে বসে আছে। সেই নিস্তব্ধতার মধ্যে একটা চিন্তা হঠাৎ আমার মাথায় এসে ঝিলিক দিয়ে গেল। অত্যন্তই অদ্ভুত এবং অত্যন্তই ভয়ঙ্কর একটা চিন্তা। শ্যামজির কানের কাছে মুখ নিয়ে একটা অস্ফুট স্বরে বললাম, কিন্তু শ্যামজি, একটা কথা আপনি ভেবে দেখেছেন? দিলাবার খাঁ হয়তো মারা যায়নি, হয়তো বেঁচে আছে, এবং এবং দারোয়ানের ছদ্মবেশে দিলাবারই হয়তো। কী সব বলছেন? সে নাকি প্রীতমকে খুন করেছে? হ্যাঁ, কিন্তু বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, কিন্তু শ্যামজি এমন জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকালেন যে আমার আর বাক্স্ফূর্তি হলো না। অনেকক্ষণ, প্রায় মিনিট দুয়েক, সেই একই দৃষ্টিতে তিনি আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর জিজ্ঞাসা করলেন, মিস্টার দত্ত, আপনি অঙ্ক জানেন? আমি ঢোক গেলে বললাম, না। শ্যামজি বললেন, খুবই স্বাভাবিক, কেননা যোগ বিয়োগের অতি সাধারণ নিয়মগুলো যদি আপনার জানা থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন যে অষ্টাদশ শতাব্দীর শেষাংশে যার জন্ম এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম দশকেই যার অত্যাচার ছিল, বিংশ শতাব্দীর এই ষষ্ঠ দশকে তার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। যদি এক মন্ত্রবাণে বেঁচেও থাকেন তা সে আলাদা কথা, কিন্তু আমি পুলিশের লোক হয়ে, হবার সাহেবের শিষ্য হয়ে কখনোই এটা মেনে নিতে পারি না। শুনে আমি চুপ করে গেলাম। সমক এবার মুখ খুলল, বলল, শ্যামজি, আর মাত্র একটা কথা আমি জানতে চাই, যে দড়ির বয়স প্রায় 150 বছর, আজও তা এত শক্ত আছে কিভাবে? এ অতি সঙ্গত প্রশ্ন আপনার। উত্তরে বলি, সিল্কের দড়ি সাধারণত সুতোর দড়ির চাইতে অনেক মজবুত হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে যে সিল্কের দড়িটা আজও জীর্ণ হয়ে পড়েনি তার একটা দ্বিতীয় কারণও আছে। দড়িটা যাতে জীর্ণ হয়ে না পড়ে তার জন্য আমরা একটা কেমিক্যাল সলিউশন বহুদিন ধরেই ব্যবহার করে আসছি। ব্যাস, আর আমার কিছু জানার নেই শ্যামজি। কাল সকালে আবার আপনার সাথে কথা হবে। আজ আপনি যেতে পারেন। রাত হয়েছিল। শ্যামজিকে বিদায় দিয়ে আমরা খেতে বসলাম। খাবার টেবিলে রোজই আমাদের মধ্যে নানা রকম কথাবার্তা হয়ে থাকে, আজ হলো না। সমক একেবারে নীরব। খাওয়া দাওয়া চুকিয়ে দুজনে বারান্দায় গিয়ে বসলাম। সমক তবু মুখ খুলল না। সমক মুখ খুলল একেবারে শোয়ার ঘরে, বলল, পৃথ্বী, তুমি তো সাহিত্যিক, সবুজ কথাটার বিশেষণ তুমি জানো? প্রশ্নটা অতি অবান্তর, তাতে সন্দেহ নেই, কিন্তু সমককে আমি চিনিও। মাঝে মাঝে তার মস্তিষ্কে এইসব অবান্তর প্রশ্নের উদয় হয়েই থাকে। অন্য কেউ বলে এসব প্রশ্নের উত্তর হয়তো আমি দিতামও না, কিন্তু আমি যেহেতু তার অত্যন্তই ঘনিষ্ঠ বন্ধু, অবান্তর হলেও এসব প্রশ্নের উত্তর আমাকে দিয়ে থাকতেই হয়। বললাম, কেন হে সমক, সবুজের বিশেষণ তোমাকে দিয়ে কী হবে? আচ্ছা, বলেই না। এই ধরো না, গাঢ় সবুজ কি ঘন সবুজ? না না, ওসব গাঢ় কিংবা ঘনতে চলবে না, বুঝলে? অন্য কিছু ভাবো। অন্য কিছু? কী হবে সেটা বলো। এই যেমন ধরো টকটকে লাল, কুচকুচে কালো, তেমন কিছু বিশেষণ। বললাম, সবুজে আমার মনে হয় টকটকে বা কুচকুচে ব্যাপারটা ঠিক যায় না। তবে হ্যাঁ, সবুজ যদি খুব ভয়ঙ্কর রকমের সবুজ হয় তবে তাকে তুমি কটকটে সবুজ বলতেই পারো। সাবাস পৃথ্বী, সাবাস, এইটাই তো চাইছিলাম। তারপরেই শিউরে ফোন ছিল। ক্যাডেল থেকে রিসিভারটা তুলে ফোনে ডায়াল করিয়ে বলল, হ্যালো, কে? শ্যামজি? হ্যাঁ, আমি সমক বলছি। একটা অনুরোধ আছে। কাল সকালে এই ধরুন 8টা নাগাদ আপনি একবার চলে আসুন তো। হ্যাঁ, দেওশঙ্কর আর রঘুবীরকে সঙ্গে নিয়ে আসবেন। ধন্যবাদ। সকাল 8:30। সমকের রিডিং রুমেই আমরা বসে আছি, আমি, সমক আর শ্যামজি।
রিডিং রুমের সামনের এক ঘরটাই বৈঠকখানা। বৈঠকখানা থেকে রিডিং রুমে ঢুকতে হলে যে দরজাটা পেরিয়ে আসতে হয়, অন্যদিকে সেটা খোলাই থাকে, আজ ভেজানো আছে। বৈঠকখানায় কারা বসে আছে আমি জানি। বসে আছে রঘুবীর, দেওশঙ্কর আর একজন পাহারাওয়ালা। বাড়ির বাইরে সুরকি ঢালা পথের ওপরে কালো একটা গাড়ি দাঁড়িয়ে আছে, প্রেজেন্ট ভ্যান, যাতে করে তিনজন মানে রঘুবীর, দেওশঙ্কর আর পাহারাওয়ালা এই একটু আগেই এখানে এসে পৌঁছেছে। শ্যামজি এসেছেন আলাদা গাড়িতে, জিপে। সমকের মুখটা যেন থমথম করছিল। আমি জানি সারা রাত তো ঘুম হয়নি। মাঝরাত্রিতে তখন প্রায় 2:30 তো হবেই। আমার ঘুমটা ভাঙতে দেখি ঘরে তখনও আলো জ্বলছিল না, কিন্তু আকাশ তখনও জ্যোৎস্নার আলোয় দেখলাম সমক তার বিছানার উপর বসে আছে। মনে হচ্ছিল মানুষ নয়, কালো পাথরের একটা স্তব্ধ মূর্তি। আমি তাকে ডাকিনি, বিছানা থেকে সে উঠে গেল। রিডিং রুমে গিয়ে ঢুকলো, তখনও না। তার খানিক বাদে আমি শুনতে পেলাম টাইপরাইটারে আওয়াজ। সমক টাইপ করছিল, কী যে টাইপ করছিল আমি জানি না। টাইপরাইটারে সে একঘেয়ে আওয়াজ। সেটা শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনেও নেই। সমক এবার বলে, শ্যামজি, আপনি রঘুবীরকে ডাকুন তো। শ্যামজি উঠতে যাচ্ছিলেন, সমক তাকে বাধা দিল, বলল, উঠতে হবে না, উঠবেন না, আপনি এখান থেকেই ডাকুন। ডাক শুনে মাঝখানকার ভেজানো দরজাটা খুলে দিয়ে সে এসে রিডিং রুমে ঢুকল। তার চেহারাটা সত্যিই ডাকবার মতো। বয়স বড় জোর 25, দৈর্ঘ্য প্রায় 6 ফুট, খগন্যাসা, গায়ের রঙে যেন আগুন ঝরছে, চোখ দুটো গাঢ় নীল, দৃষ্টিতে ঈষৎ কৌতুক মেশানো। শুধু কপালের বাঁদিকে প্রায় ছন্দপতনের মতন একটা ক্ষতচিহ্ন। সমক এবার বলে, এখানে বসো, তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব। চেয়ারে বসে হাতলে হাত রাখে নির্লিপ্ত কণ্ঠে রঘুবীর বলে, বেশ তো, করুন না। বসো, বিকাল থেকে তো শুধু এই প্রশ্নের উত্তরই দিয়ে যাচ্ছে। সমক বলে, এতেই এত আপত্তি? এরপর যখন তোমাকে কোর্টে প্রডিউস করা হবে, তখন পাবলিক প্রসিকিউটর যখন জেরায় জেরায় তুমি জেরবার হয়ে যাবে, তখন সামলাতে পারবে তো? তার থেকে বলছি, শোনো, এই পুলিশের জেরা অনেক ভালো। বেশ, শোনো এবার, তুমি যে হত্যা করোনি তার প্রমাণ কি? আমি যে হত্যা করেছি তারই বা কি প্রমাণ আছে বলুন তো? প্রমাণ দেওশঙ্কর। সে বলেছে বাথরুম থেকে বেরিয়ে এসে দেখেছে তুমি পালিয়ে যাচ্ছ, আর তোমার বন্ধু মানে প্রীতমের দেহ মাটিতে বসে আছে। ওসব বাজে কথা। আমি বরং বাথরুম থেকে বেরিয়ে দেখি প্রীতমকে হত্যা করে সে পালিয়ে যাচ্ছে। আমি তখন তাকে জাপটে ধরি। এক মুহূর্ত চুপ করে থাকলো সমক। তারপর আবার যখন মুখ খুলল, তখন আমি স্পষ্ট বুঝলাম যে তার কণ্ঠস্বর একেবারে পাল্টে গেছে। স্পষ্ট দৃঢ় গলায় থেমে থেমে প্রতিটা শব্দ আলাদা আলাদা উচ্চারণ করে সে বলল, রঘুবীর, মানুষ বড় বোকা। মানুষ বোঝে না যে প্রতিটা অপরাধেই একটা না একটা প্রমাণ থেকেই যায়। প্রীতমকে যে হত্যা করেছে সেও বড় বোকা মানুষ। সে জানে না যে তার অপরাধের অন্তত একটা প্রমাণ সে রেখে দিয়ে গেছে। সে জানে না যে সিল্কের যে দড়িটা, অর্থাৎ প্রীতমকে যেটা দিয়ে খুন করেছে, সেই দড়িটাতে একটা কেমিক্যাল সলিউশন ডোবানো থাকে, এবং সেই সলিউশনের এমনই গুণ, ও দড়ি যেই ছোঁক না কেন, ছোঁয়ার ঠিক 40 ঘন্টা বাদে তার হাতের উপর একটা সবুজ দাগ ফুটে উঠবে, যাকে বলে কটকটে সবুজ দাগ। তাই বলছি রঘুবীর, তোমার হাতের চিঠুটা একবার থেকে একটু বায়া। চারিদিকে একেবারে নিস্তব্ধতা, যাকে বলে ভৌতিক নিস্তব্ধতা। মেঝের ওপরে একটা প্রিন্ট পড়ল, বোধহয় আমরা তার শব্দ শুনতে পেতাম। আর সেই নিস্তব্ধতার মধ্যেই আমরা দেখতে পেলাম রঘুবীর তার ডান হাতের তালুর দিকে তাকিয়ে আছে। দেখতে পেলাম যে তার তালুর ওপরে
গাঢ় সবুজ একটা দাগ। রঘুবীর মুখের দিকে তাকালাম। সে মুখ ছাইয়ের মতন সাদা। মনে হলো তার শরীর থেকে যেন একটা রক্ত বিন্দুটিও কেউ যেন নিগ্রে শোষে নিয়েছে। বিস্ফারিত শূন্য উন্মত্ত দৃষ্টিতে সে দাগটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর পাগলের মতন হয়ে চেঁচিয়ে উঠল, আমি 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 মেরেছি, আমি মেরেছি প্রীতমকে, আমি মেরেছি। ঘণ্টাখানিক পরের কথা। রিডিং রুমের আমরা বসে আছি, সমুখ আর আমি। বৈঠকখানায় আর রিডিং রুমের মধ্যবর্তী দরজাটা এখনো ভেজানো। সেই ভেজানো দরজা খুলে শ্যামজি এসে ঢুকলেন। রঘুবীর আর দেওশঙ্করকে তিনি থানাতে হাজিরা দিতে নিয়ে এসেছেন। ভেতরে ঢুকে সমুখ ঠিক তার সামনে চেয়ারে তাকে বসতে বললেন, একটু আগে যেখানে রঘুবীর বসেছিল। সমুখ বলল, কনফেশন স্টেটমেন্টে আপনি রঘুবীরকে দিয়ে সই করে নিয়েছেন তো? অবশ্যই। ওটা কি আপনি কালকে টাইপ করেছেন নাকি? হ্যাঁ, কাল রাত্রেই আমি ওটা মনে করে টাইপ করে নিয়েছি। আমার মনে হয় যেন স্টেটমেন্টটা তৈরি করে রাখা একটু দরকার। তার মানে আপনি দৌড়েই নিয়েছিলেন যে রঘুবীর কনফেস করবে? সত্যি বলতে কি, না, তা আমি কখনোই ধরিনি। তবে রঘুবীর আর দেওশঙ্করের মধ্যে একজন না একজন যে খুন করেছে সেটা তো বলে দিতে হয় না। আমি তাই দুটো স্টেটমেন্ট টাইপ করে রাখি, একটা রঘুবীরের নামে আর একটা দেওশঙ্করের নামে। রঘুবীর যদি কনফেস না করতো তাহলে দেওশঙ্করকে ডাকা হতো। ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানান, সেটার আর দরকার হলো না। শুনে এক মুহূর্তে চুপ করে রইলেন শ্যামজি। তারপর বললেন, সমকবাবু, আপনি অদ্ভুত কর্মা মানুষ, কিন্তু কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। দড়িটায় যে সলিউশন আমরা ব্যবহার করে থাকি তাতে 40 ঘন্টা পর হাতে দাগ ফুটে বেরোবে, এরকম কথা তো আমি আপনাকে বলিনি। আমরাও তো ওতে হাত দিই, কিন্তু এরকম তো ব্যাপার কিছু ঘটে না। আপনাদের ওই কেমিক্যাল সলিউশনের খবর আমি রাখি না। শুধু আপনাদের কেন, কোনো সলিউশনের খবরই আমি রাখি না। এবং পৃথিবীতে অদ্যা অবধি এমন কোনো রাসায়নিক দ্রব্য আবিষ্কৃত হয়েছে কিনা আমি জানি না, যা স্পর্শের 40 ঘন্টা বাদে তার হাতে দাগ ফুটে বেরোবে। হ্যাঁ, আমি শুধু একটা কথা জানি যে শুধু রঘুবীর কেন, আপনিও যদি আপনার হাতের দিকে তাকান তাহলে আপনিও সেখানে একটা সবুজ দাগ দেখতে পাবেন। পৃথ্বীর ভাষায় যাকে বলে কটকটে সবুজ দাগ। চমকে গিয়ে নিজের হাতের দিকে তাকালেন শ্যামজি, এবং আমি স্পষ্ট দেখলাম যে তার হাতের তালুর উপরে গাঢ় সবুজ দাগ। শ্যামজি বললেন, এ কি, আমি তো ওই দড়িকে ছুঁইনি, তাহলে আমার হাতে তাহলে এই দাগ এলো কোথা থেকে? ইসামজি, আপনার জন্য কি একটা কনফেশন স্টেটমেন্ট টাইপ করে দেবো নাকি? থামুন মশাই, থামুন। এটা রসিকতার সময় নয়। আমি বুঝতে পারছি এর মধ্যে একটা বঙ্গালী ফিকির আছে। ব্যাপারটা খুলে বলুন, দোয়াই আপনার। সমুখ বলে, বলছি ইসামজি, বলছি। তার আগে আপনি জেনে রাখুন যে শুধু রঘুবীর আর শ্যামনন্দন শাস্ত্রী কেন, যে কেউই চেয়ারে যদি বসে খানিক বাড়ি তার হাতে সবুজ দাগ, মানে যাকে বলে কটকটে সবুজ দাগ ফুটে উঠবে। মানে মানে ওই সবুজ স্টিলের চেয়ারের হাতলের ওপর আমি আগে থেকেই কিছুটা সবুজ গুঁড়ো রং ছড়িয়ে রাখি, এবং হাতলের রংটাও যেহেতু সবুজ, সেই গুঁড়ো রঙগুলো রঙের সাথে মিশে যায়। আমি বললাম, অর্থাৎ ওই চেয়ারটা আসলে চেয়ার নয়, একটা ফাঁদ, তাই তো? বিলক্ষণ বলেছ পৃথ্বী, মনস্তাত্ত্বিক একটা ফাঁদ, বড় মারাত্মক ফাঁদ। কিন্তু এতক্ষণ আপনারা শুনছিলেন সবুজ রহস্য। গল্পটি আপনাদের কেমন লাগলো সে মূল্যবান কমেন্টে করতে একেবারেই ভুলবেন না বন্ধুরা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রহস্য রোমাঞ্চের আরো নতুন নতুন কাহিনী। নমস্কার।